সিট ডাউন। কি সবাই ভালো আছে তো? হ্যাঁ। তো তোমরা তো জানছোই যে সামনেই দুর্গাপূজা এবং কয়েকদিন পরে আমাদের স্কুল ছুটি হয়ে যাবে দুর্গাপুজো উপলক্ষে। এবং পুজোতে তোমরা নিশ্চয়ই মেলা দেখতে যাবে, ফুর্তি করবে, ঠিক আছে, সব কিছু করবে, কিন্তু মনে রাখবে একটি কথা, কি দুর্গাপূজার ছুটির পরে কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষা। এই কথাটি মাথায় রাখবে এবং অ্যানুয়াল পরীক্ষাতে ভালো নাম্বার আনতে হবে, সুতরাং পড়াশোনা ভালোভাবে করতে হবে। তো যাই হোক, মন দিয়ে পড়াশোনা করবে, তোমরা সবাই ভালো ছেলে মেয়ে বটো, আমি জানি পড়াশোনায় খুব ভালো তোমরা। তো তবু আরো ভালো হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো এখন আমি আজকের এই ক্লাসে কি করব না, এই যে আমি দেখো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি 1 থেকে 100 পর্যন্ত লিখে দিয়েছি, লেখা আছে তো? তো এই যে 1 থেকে 100 পর্যন্ত লিখে দিয়েছি, এটি নিয়েই অনেক রকমের প্রশ্ন তোমাদের থাকবে। মানে 1 থেকে 100 পর্যন্তের এই যে লেখা আছে, এটির মধ্যে কিন্তু অনেক রকমের প্রশ্ন থাকবে। কি কি প্রশ্ন হতে পারে আমি এক এক করে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও এবং সেই প্রশ্নগুলির উত্তরগুলি তোমরা ভালোভাবে বুঝে নাও। প্রথম প্রশ্নটি হচ্ছে, ধরো দেওয়া আছে যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? দেখো কি বলেছে, 2 অঙ্কের। তো আমরা যদি এই তালিকাতে আমরা 1 থেকে 100 পর্যন্ত যে তালিকা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত কিন্তু 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 10 থেকে শুরু হয়ে গেছে 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এবং 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয়েছে 10 থেকে আর শেষ হয়েছে কোথায়? 99। 100 তো 3 অঙ্কের সংখ্যা। তাহলে 2 অঙ্কের সবচেয়ে বৃহত্তম মানে সবচেয়ে বড়, বৃহত্তম মানে সবচেয়ে বড়। তাহলে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 99। তাহলে বুঝতে পেরেছো তো? তাহলে এটির উত্তর কি হবে? 99। আমি উত্তর লিখছি না, তোমরা কিন্তু ঘরে এসে উত্তরগুলি লিখে নেবে এবং মন দিয়ে শোনো, মনে রাখবে এবং ঘরে গিয়ে সেই প্রশ্নগুলির উত্তর লিখে নিবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার খ, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কত? মৌলিক সংখ্যাটি কত? হ্যাঁ, তুমি নিশ্চয়ই জানো। আর যদি বলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত, তাহলে মৌলিক বলা হলো না, বলা হলো সবচেয়ে ছোট সংখ্যাটি কত? 1। সংখ্যা বলতে আমরা সেই সংখ্যাগুলোকে বুঝি যেগুলোকে আমরা গোনার সময় ব্যবহার করি, তাই তো? 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কত হলো? 2। তাহলে 1 কেন হলো না? তাহলে 1 কেমন সংখ্যা? না, 1 মৌলিকও নয় আবার যৌগিকও নয়, এটি কিন্তু মনে রাখবে। 1 সংখ্যাটি এমন সংখ্যা যেটি মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, ঠিক আছে? গ, 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি কত? দেখো 2 অঙ্কের ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট। 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি কত বলো দেখি? দেখো 2 অঙ্কের শুরু হয়েছে 10 থেকে, 2 অঙ্কের সংখ্যা শুরু হয়েছে 10 থেকে, কিন্তু 10 কি তো জোড় নয়, মানে বিজোড় নয়, অতিরিক্ত জোড়। তাহলে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি কত হবে? 11। তাহলে
11 হবে, এটি হবে। ঠিক আছে, এরপর দেখো ঘ, এক অঙ্কের বৃহত্তম, গল্প নয়, এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? মৌলিক সংখ্যাটি কত? এক অঙ্কের হওয়া যায় কিন্তু, এবং এক অঙ্কের বৃহত্তম মানে সবচেয়ে বড়। তাহলে এক অঙ্কের বড় বলতে 1 থেকে 9 এর মধ্যেই তো, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে 1 থেকে 9 এর মধ্যেই আছে। তাহলে এই 1 থেকে 9 এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত হবে বলো? 7। দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বটে 9, কিন্তু 9টি মৌলিক সংখ্যা নয়। তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যা কত হবে? 7। বটে কিনা বটে? হ্যাঁ। কেউ গল্প করবে না, মুখে আওয়াজ করে কেউ কিছু লিখবে না। এরপরে প্রশ্নটি আমি দিচ্ছি যে দুই অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি কত? জোড় সংখ্যাটি কত? দুই অঙ্কের বৃহত্তম মানে সবচেয়ে বড়, ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট। তো দুই অঙ্কের বৃহত্তম মানে আমাদের নজরটা কোন দিকে যাওয়া উচিত? উপর দিকে না নিচ দিকে? উপর দিকে। আরে দুই অঙ্কের বৃহত্তম মানে দুই অঙ্কের সবচেয়ে বড়, দুই অঙ্কের সবচেয়ে বড় মানে এই দিকে যেতে হবে, এই দিকে যেতে হবে। তাহলে দুই অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি কত হবে বলো? 98 হবে। দেখো দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কিন্তু 99, কিন্তু 99টি কিন্তু জোড় নয়। আর তোমাকে বলতে বলা হয়েছে বা লিখতে বলা হয়েছে জোড়, তাহলে কত হবে? 98। হ্যাঁ। এরপরে হচ্ছে চ, দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? দেখো দুই অঙ্কের বৃহত্তম মানে দুই অঙ্কের সবচেয়ে বড়, দুই অঙ্কের সবচেয়ে বড় মানে এইদিকে। তাহলে সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটি, মৌলিক সংখ্যাটি কত বলো? বলো 97। কারণ 98 কিন্তু মৌলিক নয়, 99ও মৌলিক নয়, 96ও নয়, এগুলি কিন্তু একটিও নয়। ঠিক আছে, সবগুলো কিন্তু যৌগিক সংখ্যা, একমাত্র 97 হচ্ছে মৌলিক সংখ্যা। দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? 97। ঠিক আছে। এরপরে কি হয়? ছ, এক অঙ্কের বৃহত্তম এক অঙ্কের ক্ষুদ্রতম জোড় যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যাটি কত বলো? এক অঙ্কের ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট। এক অঙ্কের ক্ষুদ্রতম জোড় এবং যৌগিক কোনটি হবে বলো দেখি? জোড়ও হতে হবে আবার যৌগিকও হতে হবে। বলো এক অঙ্কের মানে ওইদিকে দাঁড়াবে, এক অঙ্কের মানে 1 থেকে 9 এর মধ্যে উত্তর হবে। তাহলে বলো কোন সংখ্যাটি জোড় বটে অথচ যৌগিক বটে? দুইটা কি যৌগিক বটে? দুইটা কি যৌগিক বটে? দুইটা তো মৌলিক সংখ্যা।
তাহলে বলো কোনটি হবে, জোড় অথচ যৌগিক? বলো, তিনটা মৌলিক, চার হবে। দুই মৌলিক, তিন মৌলিক, চার কিন্তু মৌলিক নয়, যৌগিক বটে অথচ জোড় বটে। তাহলে এক্ষেত্রে কোন উত্তরটি হবে? এক অঙ্কের ক্ষুদ্রতম জোড় যৌগিক সংখ্যাটি কত? চার। এরপর দেখো, এক অঙ্কের জোড় মৌলিক সংখ্যাটি কত? বলো, এক অঙ্কের জোড় এবং মৌলিক সংখ্যা। আজকের যে আমি যে পড়াচ্ছি, আজকের বিষয় কিন্তু জোড়, বিজোড় এবং মৌলিক এবং যৌগিক। টপিকটার নাম কি? জোড়, বিজোড়, মৌলিক, যৌগিক। আমি একদম উপরে লিখে দিচ্ছি, জোড়, বিজোড়, মৌলিক আর যৌগিক। এই টপিকের উপরে আমরা অঙ্কগুলি আলোচনা করছি। তাহলে বলো এই সময় কি হবে? এক অঙ্কের মানে 1 সেকেন্ডের মধ্যে তাকাবে। এক অঙ্কের জোড় কিন্তু মৌলিক, বলো কোনটি বটে? জোড় বটে কিন্তু মৌলিক বটে দুই। তাহলে এক অঙ্কের জোড় মৌলিক সংখ্যাটি 2। এরপরে ঝ, দুই অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা, জোড় সংখ্যাটি কত? বলো, দুই অঙ্কের মানে আমরা 10 থেকে 99 পর্যন্ত দেখো। তাহলে দুই অঙ্কের বৃহত্তম মানে সবচেয়ে বড় জোড় সংখ্যাটি কত? বলো, বলো, দুই অঙ্কের সবচেয়ে বড় জোড় সংখ্যাটি কত? দেখো তালিকাতে দেখো, এই দেখো, চেষ্টা করো তোমরাও। দুই অঙ্কের বৃহত্তম জোড়, 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 জোড় 99 তো বিজোড় 98। তাহলে দুই অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি হবে 98। আচ্ছা, এরপর বলো দেখি, দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? বলো, দুই অঙ্কের ক্ষুদ্রতম, দুই অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কত? কে বলতে পারবে? অঙ্কটি দুই অঙ্কের হওয়া চাই, ছোট হওয়া চাই, মৌলিক হওয়া চাই। বলো, দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? 11। কে বলতে পারলে? ইন্দ্রনীল। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো 11। ঠিক আছে? তাহলে আমরা কয়টি করলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 অঙ্ক করে দিলাম। এইভাবে তোমরা বুঝে বুঝে লাইনটিকে পড়বে, প্রশ্নটিকে পড়বে, পড়ে নিয়ে বুঝবে জোড় না বিজোড়, ছোট না বড়, এক অঙ্কের না দুই অঙ্কের। এইভাবে ভেঙে ভেঙে পড়বে, বুঝবে, তারপরে উত্তরটি লিখবে। এরপর দেখো পরের অঙ্কটি, এক অঙ্কের ক্ষুদ্রতম
অযুগ্ম মৌলিক সংখ্যাটি কত? মৌলিক সংখ্যাটি কত বলো দেখি। অযুগ্ম, অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, যুগ্মকে বলা হয় জোড়, যুগ্মকে বলা হয় জোড়, আর অযুগ্ম বলা হয় কাকে? বিজোড়কে। তাহলে এটির কি উত্তর হতে পারে? এক অঙ্কের, মানে এক অঙ্কের হওয়া চাই, একটি অঙ্ক থাকবে সংখ্যাটিতে, ক্ষুদ্রতম মানে ছোট হতে হবে, অযুগ্ম মানে বিজোড় হতে হবে, মৌলিক হতে হবে। কোনটি উত্তর হবে বলো? 3 হবে। দেখো এক অঙ্কের এক তো মৌলিকও নয় যৌগিকও নয়, তোমরা জানো। 2 কিন্তু মৌলিক, 2টি মৌলিক বটে কিন্তু জোড় বটে, 2টি মৌলিক বটে কিন্তু জোড় বটে, 3টি মৌলিক বটে কিন্তু বিজোড় বটে। তাহলে এখানে অযুগ্ম মানে যে বিজোড়, তাহলে বলা হয়েছে যে এক অঙ্কের ক্ষুদ্রতম অযুগ্ম মৌলিক সংখ্যাটি কত? ঠিক আছে, উত্তর হবে 3। সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে আমরা জানি। জোড় সংখ্যা মানে যাকে 2 দ্বারা ভাগ করা যায়, যে সমস্ত সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায়। তো 2 দ্বারা ভাগ কাকে কাকে করা যায়? না 2 কে যাবে, 4 কে যাবে, 6 কে যাবে, 8 কে যাবে, আর শেষে যে সংখ্যা শেষে শূন্য থাকবে, শেষে মানে একক স্থানীয় অঙ্কটি মনে রাখবে, একক স্থানীয় অঙ্কটি যদি 2, 4, 6, 8 কিংবা 0 থাকে, সেগুলিকে 2 দ্বারা ভাগ করা যাবে। আর যে সব সংখ্যাকে বা সংখ্যাগুলিকে 2 দ্বারা ভাগ করা যায় তাকে বলা হয় জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। তোমাদের পরীক্ষাতে প্রশ্নটি আসতেও পারে যে যুগ্ম বা জোড় সংখ্যা কাকে বলে। কি আসতে পারে? যুগ্ম, যুগ্ম, যুগ্ম বা জোড় সংখ্যা কাকে বলে? জোড় সংখ্যা কাকে বলে, এটিও আসতে পারে পরীক্ষাতে। তাই কি লিখবে? যে সমস্ত সংখ্যার বা সংখ্যাগুলির, যে সংখ্যার বা সংখ্যাগুলির একক স্থানের অঙ্কটি 2 বা 4 বা 6 বা 8 বা 0 থাকে। বলো একসঙ্গে বলো, যে সংখ্যার শেষের অঙ্কটি 2 বা 4 বা 6 বা 8 বা 0 থাকে, সেই সংখ্যাগুলিকে বলা হয় জোড় সংখ্যা। অন্য কথায় যে সমস্ত সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় তাদেরকে বলে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। লিখতে পারবে তো? যদি পরীক্ষা থাকে যে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা কাকে বলে, কি লিখবে? যে সংখ্যার বলো শেষের অঙ্কটি 2 বা 4 বা 6 বা 8 বা 0 থাকে, কিংবা যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় তাদেরকে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা বলে। আচ্ছা, অন্যদিকে যদি বলা হয় অযুগ্ম সংখ্যা কাকে বলে? অযুগ্ম বা বিজোড় সংখ্যা, অযুগ্ম বা বিজোড় সংখ্যা কাকে বলে? তখন কি বলবে? না এর বিপরীতটা, যে সমস্ত সংখ্যার শেষে বলো 1 বা 3 বা 5 বা 7 বা 9 থাকে, মানে শেষের অঙ্কটি 2, 4, 6, 8, 0 হলে জোড় হবে, আর শেষের অঙ্কটি 1, 3, 5, 7, 9 থাকলে বিজোড় হবে, কিংবা যাকে 2 দ্বারা ভাগ করা যাবে না। মন দিয়ে শুনছো তো? তাহলে বলো বিজোড় সংখ্যা কাকে বলে? বলে যে সমস্ত সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না
তাদেরকে বলা হয় বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে জোড় হয়ে গেল, বিজোড় হয়ে গেল। এরপর আমরা জেনে নিচ্ছি মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? বলো, যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারাই কেবলমাত্র ভাগ করা যায়, অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো 5। 5 একটি সংখ্যা। 5কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 1 দ্বারা ভাগ করতে পারি। 5কে যখন আমরা 1 দ্বারা ভাগ করবো তখন কত লিখবো? 5 1 5। তাহলে 1 দ্বারা ভাগ করা গেল। আবার 5কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, তখন ভাগফলের জায়গায় 1 বসবে। তাহলে 5কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা গেল বলো দেখি? 1 এবং 5। 1 এবং 5। ঠিক সেইভাবে ধরো অন্য কোনো মৌলিক সংখ্যা, ধরো আমি নিচ্ছি 7। 7কে কত কত দ্বারা ভাগ করা যাবে? 1 দ্বারা যাবে। 7 1 7। আবার 7কে আবার 7 দ্বারা ভাগ করা যাবে। 7 1 7। তাহলে 1 দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যাচ্ছে, অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে 5ও একটি মৌলিক সংখ্যা, 7ও একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, কিন্তু আমি ধরো নিলাম 8। তাহলে 8কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 8 8 1 8। আচ্ছা, 8কে আবার আমরা 8 দ্বারা ভাগ করতে পারি, 8 1 8। তাই তো? কিন্তু 8কে এই 1 এবং 8 দ্বারা ছাড়াও, মন দিয়ে শোনো, 8কে 1 এবং 8 দ্বারা ছাড়াও 2 দ্বারাও ভাগ করা যায়। যায় কি না বলো দেখি? যায়। আচ্ছা, 8কে কিন্তু 4 দ্বারাও ভাগ করা যায়। যায় কি না বলো দেখি? যায়। তাহলে 1 এবং সেই সংখ্যা দ্বারা ছাড়াও অন্য কোন সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায়, তাকে কি বলা হয়? যৌগিক সংখ্যা। তাহলে 8 একটি মৌলিক না যৌগিক? যৌগিক সংখ্যা। কারণ কি না, 8কে 1 দ্বারা ভাগ করা যায়, 8কে 8 দ্বারা ভাগ করা যায়, 8কে 2 দ্বারা ভাগ করা যায়, 8কে 4 দ্বারা ভাগ করা যায়। বুঝতে পারছো তো? তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে বুঝতে পেরেছো? তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা কাকে বলে? কি বলবে বলো? যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দ্বারা ছাড়াও অন্য অন্য কোন সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, তাকে বলা হয় যৌগিক সংখ্যা। আবার একবার বলছি, বলো, যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দ্বারা ছাড়াও অন্য সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। তাহলে আমরা আজকে জেনে নিলাম স্পষ্টভাবে যে যুগ্ম বা জোড় সংখ্যা কাকে বলে জেনে নিলাম, বিজোড় সংখ্যা কাকে বলে জেনে নিলাম, মৌলিক সংখ্যা কাকে বলে জেনে নিলাম, যৌগিক সংখ্যা কাকে বলে জেনে নিলাম। আমাদের এইটাই ছিল টপিক। এখন আমরা আরেকটা জিনিস জেনে নিচ্ছি, সেটি হচ্ছে কি 1 থেকে 100-র মধ্যে আমরা বিভিন্ন মৌলিক সংখ্যাগুলোকে আজকে চিনে রাখবো। কারণ পরীক্ষার সময় তোমাকে ভাবনা চিন্তা করার তো সময় পাবে না, তোমাকে আগে থেকে ভেবে চিন্তে রাখতে হবে। তাহলে আমরা দেখে নিচ্ছি আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি। ঠিক আছে,
তাহলে প্রথমে বলছি যে এক তো মৌলিকও নয় যৌগিকও নয়, এটা কিন্তু মনে রাখবে। এক মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে মৌলিক সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে? এদিকে দেখাও, অন্যদিকে দেখাবে না। মৌলিক সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে? দুই থেকে শুরু হচ্ছে। দুই একটি মৌলিক সংখ্যা। আমি মৌলিক সংখ্যাগুলোকে গোল চিহ্নের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের মনে থাকবে বেশি। আচ্ছা বলো, দুইয়ের পরে মৌলিক সংখ্যা কোনটি? তিনকে ঘেরে দিলাম। তিনের পরে মৌলিক সংখ্যা কোনটি? বলো, সাত। সাতের পরে মৌলিক সংখ্যা? আচ্ছা, তার মাঝে কিন্তু পাঁচ আছে। পাঁচ একটি মৌলিক সংখ্যা, বুঝতে পারছো তো? তাহলে দেখো, এক থেকে এমনও আসতে পারে পরীক্ষাতে, ধরো পরীক্ষাতে একটি প্রশ্ন চলে এলো, আমরা কত পর্যন্ত গিয়েছিলাম, ছয়ের প্রশ্নটা, যে এক থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি? হ্যাঁ, লিখে নাও। মৌলিক সংখ্যাগুলি কি কি? বলো, তাহলে উত্তরটি কি হবে? বলো, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি? 2, 3, 5, 7। 2, 3, 5, 7। ঠিক আছে? এমন হতে পারে, হয়তো বলা হলো পরের যে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি? মৌলিক সংখ্যাগুলি কি কি? বলো দেখি। 11 থেকে 20 পর্যন্ত, মানে এই লাইনে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি? 11, ধরে বলো, 13, 17, 19। ঠিক একইভাবে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি? বলো, 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি? 23। এরপরে বলো 29। 23 আর 29। ঠিক আছে? আচ্ছা, এরকমও প্রশ্ন থাকতে পারে, হয়তো বলা হলো যে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? সমষ্টি মানে কি বলো? যোগফল। তাহলে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি? 23 আর 29। 23 আর 29। তাহলে এদের যোগফল বের করে দাও। তখন কি করবে? 23 আর 29 লিখে যোগ করে দিবে। 23 আর 29 লিখে যোগ করে দিবে। 9 3 12, 2 হাতে 1, 2 2 4, 1 5, 52। তখন কত হবে উত্তর? 52। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখে নাও, 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি বলো কি কি বটে? 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি? 31 আর 37। মাত্র দুটি মৌলিক সংখ্যা। 31 থেকে 40-এর মধ্যে মাত্র দুইটি মৌলিক সংখ্যা আছে, 31 এবং 37। ঠিক একইভাবে বলে 41 থেকে 50-এর মধ্যে, 41 থেকে 50-এর মধ্যে কি কি মৌলিক সংখ্যা? 41। এটা কত? 43 বলো। 43 ভুল, 43। 43। তাহলে 41, 43 আর 47 হয়ে গেল। 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি? 51 কিন্তু মৌলিক নয়, 3 17 51 হয়। হ্যাঁ, 52 লয় 53 মৌলিক সংখ্যা। 53 মৌলিক সংখ্যা। 54 নয়, 55 নয়, 56 নয়, 57 নয়,
58 নয় 59, 59 একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরপরে 61 থেকে 70 মধ্যে যাবো কি কি? 61, 62 তো নয়, কারণ 62 শেষে জোর বরং 2 ভাগ করা যাবে। 63, 3 দ্বারা ভাগ করা যাবে, এই হবে না। 64, 65, 66, 67, 67টা হবে মৌলিক সংখ্যা। 69 তো 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এগুলি হলো 61 থেকে 70 মধ্যে। এরপরে 71 থেকে 80 মধ্যে কে কে মৌলিক সংখ্যা? কোনটি কোনটি মৌলিক সংখ্যা? 71, 73, 79। ঠিক আছে, 81 থেকে 90 এর মধ্যে 81 নয়, 82 নয়, 83 আর 89। আর 91 থেকে 100 এর মধ্যে 97। তাহলে আমরা গ্রুপ হিসাবেও বের করে নিলাম যে 1 থেকে 10 এর মধ্যে কোনটি কোনটি মৌলিক আমি ঘিরে দিয়েছি গোল চিহ্ন দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা এবারে গুনবো 1 থেকে 100 এর মধ্যে মোট কয়টি মৌলিক সংখ্যা আছে? 25টি। আচ্ছা দেখা যাক, গুনো, বলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। গুড, কারেক্ট অ্যান্সার। তাহলে 1 থেকে 100 এর মধ্যে মোট মৌলিক সংখ্যা কয়টি? 25টি। এটি তোমরা মনে রাখবে। এটি কি থাকতে পারে, এখানে হয়তো প্রশ্নও থাকতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি? হ্যাঁ, মৌলিক সংখ্যা কয়টি? এটা ধ হবে নাকি? এটা মধ্যম হবে। যাই হোক, তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি? 25টি। কি কি? 1 থেকে 10 এর মধ্যে 2, 3, 5, 7, 11 থেকে 20 এর মধ্যে 11, 13, 17, 19, 21 থেকে 30 এর মধ্যে 23 আর 29, 31 থেকে 40 এর মধ্যে 31 আর 37, 41 থেকে 50 এর মধ্যে 41, 43, 47, 51 থেকে 60 এর মধ্যে 53 আর 59, 61 থেকে 70 এর মধ্যে 61 আর 67, 71 থেকে 80 এর মধ্যে 71, 73 আর 79, 81 থেকে 90 এর মধ্যে 83 এবং 89, আর 91 থেকে 100 এর মধ্যে একটি মাত্র মৌলিক সংখ্যা, সেটি হচ্ছে 97। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ক্লাসটি আজকে শেষের দিকে হয়ে গেছে। শেষে আমি বলে দিতে চাই যে এই যে মৌলিক সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলিকে খুব ভালোভাবে জানার জন্য একজন বিখ্যাত গণিতজ্ঞ একটি চালনির আবিষ্কার করেছিলেন। মন দিয়ে শোনো, সেই গণিতজ্ঞের নাম কি? ইরাটোস্থেনিস। বলো, ইরাটোস্থেনিস। ইরাটোস্থেনিস, এই কিন্তু মনে রাখবে, ইরাটোস্থেনিস। ঠিক আছে, তিনি কিভাবে, তিনি 1 থেকে 100 এর মতো মধ্যে সংখ্যাগুলিকে এইভাবে লিখে দিয়েছিলেন। এরপরে তোমরা নিশ্চয়ই জানো যে কোনো জোড় সংখ্যা মৌলিক হতে পারে না। কোনো জোড় সংখ্যা মৌলিক হতে পারে না। সমস্ত মৌলিক সংখ্যাগুলিই কিন্তু বিজোড় হবে। মৌলিক হতে গেলে প্রথমে তাকে বিজোড় হতে হবে, কিন্তু একমাত্র ব্যতিক্রম কোনটা? 2। 2টা কিন্তু জোড় বটে, 2টা কিন্তু মৌলিক বটে।
আর দেখো আরো যে মৌলিক গুলো আমরা লিখলাম সেগুলির মধ্যে কেউ জোড় আছে কি দেখো তো, আছে কি? এই যে মৌলিক সংখ্যাগুলি আমি বৃত্তাকার চিত্রে মানে গোল দাগে ঘিরে দিয়েছি, এগুলি সবগুলোই মৌলিক। তো এই দুই বাদ দিয়ে বাকি মৌলিক সংখ্যাগুলির মধ্যে কি কি কেউ জোড় আছে? কোন সংখ্যায় জোড় মৌলিক সংখ্যা নয়, একমাত্র 2 ছাড়া। মনে থাকবে তো? তাহলে মৌলিক সংখ্যা বিজোড় হবেই হবে, মৌলিক সংখ্যা বিজোড় হবেই হবে। কেবল 2 একমাত্র একটি সংখ্যা যেটি জোড় অথচ মৌলিক। তাহলে তিনি বলেছিলেন যে জোড় সংখ্যাগুলিকে কেটে দাও, যতগুলি জোড় সংখ্যা আছে সবগুলিকে কেটে দাও। ঠিক আছে, মানে চালনি মানে কি, আমরা যেমন চালনি দ্বারা কি করি, চালে যদি বালু আছে তা বালুগুলোকে আমরা ছেঁকে নিই, কিংবা আমরা চা পান করার সময় চাটা কাপে ঢালি আর ঢাকনিতে সেই চা পাতাগুলো ছেঁকে যায়। ঠিক সেইরকম ভাবে তিনি এক এক করে এক এক নিয়ম করে সংখ্যাগুলোকে ফেলে দিয়েছিলেন। ধরো একটা চালুনি, ধরো একটা চালুনি, ধরো একটা, এটা কি বলে? চালুনি বলে। তোমরা বালি যখন রাজমিস্ত্রিরা কাজ করে তখন কি করে, একটা চালুনির দ্বারা বালির মধ্যে যে বড় বড় কণাগুলো থাকে সেগুলোকে কি করে চেলে নেই। হ্যাঁ, ধরো এটি হচ্ছে চালনি। আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে খেয়াল করো। এটি হচ্ছে চালনি, এর ছবি চালনির ছবি। এইটাতে তিনি কি করলেন, প্রথমে 1 থেকে 100 সংখ্যার সমস্তগুলি লিখে নিলেন। হ্যাঁ, কি বুঝতে পারছেন তো? হ্যাঁ, সমস্ত 1 থেকে 100 সমস্ত সংখ্যাগুলিকে তিনি চালনির মধ্যে নিয়ে নিলেন। আমি মানে মানে বোঝানোর জন্য বলছি। এরপরে তিনি চালনিটাকে চালাচ্ছেন, যতগুলি জোড় সংখ্যা আছে সবগুলি কিন্তু পড়ে গেল, যতগুলি জোড় সংখ্যা সবগুলি পড়ে গেল। মানে জোড় সংখ্যা মৌলিক হতে পারে না একমাত্র 2 ছাড়া। এখানে কিন্তু 2 রয়ে গেল, 2 রয়ে গেল। ঠিক আছে, আচ্ছা জোড়, 2 এর লাইনে যতগুলি আছে সবাই তো জোড়, সবাই তো জোড়। 2 জোড়, 12 জোড়, 22 জোড়, 32 জোড়, এগুলো সবগুলা জোড় সংখ্যা। এগুলোকে কেটে দাও, কারণ জোড় সংখ্যা মৌলিক হতে পারে না। কেটে দাও, কেটে দিলাম। এরপর 4 জোড় সংখ্যা, 14 জোড় সংখ্যা। মানে এই লাইনে যতগুলি আছে সবগুলি কিন্তু কি বলে, জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা তো মৌলিক সংখ্যা হতে পারে না, এগুলিকে কেটে দাও। এরপর 5 একটা মৌলিক, কিন্তু 15 কিন্তু মৌলিক নয়। হ্যাঁ, তাহলে 15 নয়, এটা যৌগিক সবগুলোই কিন্তু যৌগিক। এইভাবে তিনি যৌগিক সংখ্যাগুলোকে ছেড়ে দিয়েছিলেন। এবার জোড়ের লাইন কেটে দাও। এটাও জোড়ের লাইন কেটে দাও। এটাও জোড়ের লাইন, সবগুলো কেটে দাও। ঠিক আছে, এখন বাকি রইল 21 কিন্তু জোড় নয়, কিন্তু 21কে 3 দ্বারা ভাগ করা যায়, আবার 7 দ্বারা ভাগ করা, 3 7 21 হয়। 3 দ্বারা যেগুলোকে ভাগ করা যাবে সেগুলো কেটে দাও। 3 দ্বারা ভাগ করা যাবে কাকে কাকে? 21কে কেটে দাও, 27কে কেটে দাও, 33কে কেটে দাও, 39কে কেটে দাও। 49কে কাটতে পারবে না। এখন 51 3 দ্বারা ভাগ করা যাবে, 57কে 3 দ্বারা ভাগ করা যাবে, 63কে 3 দ্বারা ভাগ করা যাবে, 69কে 3 দ্বারা ভাগ করা যাবে, 87কে 3 দ্বারা ভাগ করা যাবে,
81 কে 3 দ্বারা ভাগ করা যাবে, 93 কে 3 দ্বারা ভাগ করা যাবে, 99 কে 3 দ্বারা ভাগ করা যাবে। তার মানে 2 দ্বারা কাকে কাকে ভাগ করা যায়, মানে জোড়গুলোকে ভাগ করা যায়। প্রথমে কেটে দিলাম জোড়গুলোকে। এরপর 3 দ্বারা কাকে কাকে ভাগ করা যাবে, কেটে দিলাম। এরপর বাকি রইল কি 5, ওইভাবে কেটে দিয়েছি। 7 দ্বারা কাকে কাকে ভাগ করা যাবে, না 7 দ্বারা যাবে 49, 49 কে 7 দ্বারা ভাগ করা যাবে, 49 কে কেটে দাও। এরপর 77 কে 7 দ্বারা ভাগ করা যাবে, কেটে দাও। 91 কে 7 দ্বারা ভাগ করা যাবে, 7 13 91, কেটে দাও। তাহলে দেখো সবগুলি কিন্তু শেষ হয়ে গেল। থাকলো কে, এই 9 কে তো 3 দ্বারা ভাগ করা যাবে, প্রথমে কাটা উচিত ছিল। হ্যাঁ, 3 দ্বারাও যাবে, 9 দ্বারাও যাবে। তাহলে কাটা নেই এমন কোন সংখ্যাগুলি কারা কারা থাকলো, যারা মৌলিক তারাই থাকলো, যারা মৌলিক তারাই থাকলো। কিন্তু এক কিন্তু থেকে গেছে, এক কিন্তু মৌলিকও নয়, যৌগিকও নয়, এটি কিন্তু খেয়াল রাখবে। তাহলে এইভাবে তিনি ওই চালনির সাহায্যে মৌলিক সংখ্যাগুলিকে কিনতে আমাদের একটা নিয়ম প্রবর্তন করেছিলেন। তাকে বলা হয় ইরাটোস্থেনিক্সের চালনি বা চালুনি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, তো এইভাবে তোমরা মনোযোগী হয়ে পড়াশোনায় মন দাও, খুব মন দিয়ে পড়াশোনা করো এনুয়াল পরীক্ষার সামনে। তো আজ তোমরাকে বিশেষ কিছু বলছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবং আপনাদেরকে বলছি যে যারা আমার ভিডিও দেখছেন মোবাইলে বা অন্য কোনো জিনিসে, তাদের উদ্দেশ্যে জানাই যে যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটিকে লাইক শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।